তাহলে এগোনোটা খুব কঠিন হয়ে যাবে। একজন সাকিব আল হাসান হওয়া, একজন আয়ান প্রথম হওয়া এত সহজ ব্যাপার নয়। মিরাজ যদি সাকিবের জায়গায় খেলে ও মিরাজ হয়ে খেলুক। আমি জানি না সাকিবের জায়গায় সাকিবের পাশেও দাঁড়াতে পারবে কি না, বাট আমার মনে হয় এই মুহূর্তে ও একটা অপশন যাকে নিয়ে আমরা হয়তো ভাবতে পারি কিছুটা হলেও ওই রোলটা প্লে করতে পারবে। অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে। এটা এক ধরনের একটা কালচারাল ব্যাপার আছে এর সাথে। বাট আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না, যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। কারণ ক্রিকেট বোর্ড বলেছে যে তারা যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না। কিন্তু এখনও জানি সরকার হয়তো ভিন্নভাবে ভাবতেও পারে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে ফাইনালি সরকারের সিদ্ধান্ত কী হয়, সেখানে তারা কী ধরনের স্ট্যান্ড নেয়। যে কোনো স্ট্যান্ডই হতে পারে এবং যে কোনো খাতেই সেটা যৌক্তিকতা আছে। যদি সরকার বলে যে না, ওকে সেই নিরাপত্তা দেওয়া সম্ভব না, সেটাও যুক্তিসঙ্গত হবে। আবার সরকার যদি বলে না, তার মতো একজন খেলোয়াড়কে আমরা সেই রেসপেক্টটা দিতে চাই, সেভাবেই তার বিদায়টা হোক আমরা চাই, সেটাও যুক্তিসঙ্গত। সো যে কোনোটাই হতে পারে। স্যার, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের তো সবচেয়ে বড় ব্র্যান্ড, যে কেউ স্বীকার করবেন। আপনার কাছে কি মনে হয় পরিচালক হিসেবে যে সাকিব অবসর নেওয়ার পরে বাংলাদেশ ক্রিকেটের যে ব্র্যান্ড ভ্যালু সেটা কি একটু কমতে পারে কিনা? ইমিডিয়েটলি কমবে না। বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় এসছে এবং সাকিবের সেখানে একটা অবদান তো ডেফিনেটলি আছে। শুধু সাকিব না, আরও অনেকেরই আছে। বাট আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা। কারণ রিসেন্টলি আমার সাথে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সরশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে, সাকিব না থাকলে সেটা হয় না। সো এতেই বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু। সো আমার মনে হয় ইমিডিয়েটলি যে আমরা ক্ষতিগ্রস্ত হব তা নয়, কিন্তু আমরা যদি পারফরমেন্সটাকে ধরে রাখতে না পারি, ভালো খেলতে না পারি, সেক্ষেত্রে দলের ব্র্যান্ড ভ্যালু কমবে অবশ্যই। বাট আমরা নিশ্চয়ই আশা করব যে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে যে আসবে সে সাকিবের মানটা ধরে রাখার চেষ্টা করবে এবং সেইভাবে বাংলাদেশ দলের মানটাও ধরে রাখার চেষ্টা করবে। রিপ্লেসমেন্ট কি খুঁজে পাওয়া সম্ভব কিনা আসলে? অসম্ভব তো বলবো না, বাট এটা মনে রাখতে হবে যে হি ইজ নাম্বার ওয়ান। বহু বছর ধরে পৃথিবীর সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তো সেই রিপ্লেসমেন্টটা পাওয়াটা সহজ হবে না, এটি স্বাভাবিক। খুব সহজ যদি হয়ে যেত তাহলে সাকিবকে নিয়ে আমরা এতটা আলোচনা করতাম না, কিন্তু খুব সহজ না। এই জন্য বোধহয় নিশ্চিত করে বলাটা খুব মুশকিল যে তার জায়গাটা যে নেবে সে কেমন করবে। এখন যাদেরকে আমরা অলরাউন্ডার হিসেবে দেখি তারা কিন্তু সেই চাপটা তাদের নিতে হয় না, রেগুলার তাদের পারফরমেন্সের দিকে আমরা তাকিয়ে থাকি না। কিন্তু যখন সেই রোলটা নিবে, সেই জুতোটা পায়ে দেবে, তখন তারা কিভাবে সেটাকে, সেই যুদ্ধটা কিভাবে করে সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি মিরাজ ভালো খেলছে, কিন্তু মিরাজ সেই জায়গাটায় যেতে পারবে কি না, সেই দায়িত্বটা নিতে পারবে কি না, সেই বোঝাটা বইতে পারবে কি না, সেটা আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য, দেখার জন্য। স্যার, শেখ মেহেদী টি-20-তে বরাবরই ভালো বোলিং করেন, বিশেষ করে পাওয়ার প্লেতে তিনি খুবই ভালো বোলিং করেন। যত জায়গায় খেলেছেন, বিশেষ করে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপেও যে দুটো ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন ভালো করেছেন। আপনার কাছে কি মনে হয়, যদি যেহেতু সাকিব টি-20 আপাতত আর খেলছেন না, শেখ মেহেদী এই জায়গাটায় একটা ভালো রোল প্লে করতে পারেন? শেখ মেহেদী অ্যাজ এ বোলার ডেফিনেটলি প্রমাণ করেছে যে ও যোগ্যতা রাখে আন্তর্জাতিক ম্যাচ খেলার, কনসিস্টেন্সিও দেখিয়েছে। বাট সাকিবের রোলটা প্লে করা ব্যাটসম্যান এবং বোলার হিসেবে দুটো মিলিয়ে আমার মনে হয় না সেই জায়গাটা আমরা ওকে এই মুহূর্তে দিতে পারি। ওকে অনেক দূর যেতে হবে, সেই পথ, যদি সেই জায়গাটা পেতে চায় তাহলে অনেক দূর যেতে হবে। আমরা আসলে বোধহয় একটু ভুল করে ফেলছি। কেউ একদিন রান করলো, কেউ একদিন উইকেট নিল, এটা দিয়েই বোধহয় আমরা তুলনা করে ফেলছি সাকিব আল হাসানের সাথে। এটা বোধহয় ঠিক না। কারণ এত বছর ধরে এত রান করা, এত উইকেট নেওয়া এবং দলের কি ফিগার হিসাবে পারফর্ম করাটা এক জিনিস, বিচ্ছিন্নভাবে কখনো এরকম কখনো সেরকম পারফর্ম করা সেটা ভিন্ন জিনিস। কিন্তু সো ওটা আমাদের বুঝতে হবে। কিন্তু তবে ডেফিনেটলি আমরা চাইবো যদি যে কেউ হোক, যদি সাকিবের মতো পারফর্ম করতে পারে বা তার কাছাকাছি পারফর্ম করতে পারে সেটা খুব ভালো হবে। কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেরকম একজন অলরাউন্ডার জন্য, যে সমান তালে ব্যাটিং এবং বোলিং করতে পারে। সে চাইলে শুধু ব্যাটিং দিয়েই দলে আসতে পারে, সে চাইলে শুধু বোলিং দিয়েই বলে আসতে পারে, এমন একজন খেলোয়াড়ের অপেক্ষা আমাদের করতে হবে। কানপুর টেস্টের মধ্যে না, একটা স্ট্রেস তো আছে। স্ট্রেস কিন্তু এটা নয় যে তার আগেস্টে মামলা হয়েছে, স্ট্রেস কিন্তু এটা নয় কি হবে সে কি, ওইসব না। কিন্তু স্ট্রেস হচ্ছে যে
ও ক্রিকেটটা যেভাবে খেলতো সেভাবে খেলতে পারছে না। একজন শিল্পী যে সারা জীবন ধরে ছবি এঁকেছে এবং খুব চমৎকার সব ছবি এঁকেছে, হঠাৎ করে তার যদি ছবি আঁকাটা আমরা বন্ধ করে দিই বা কোনো কারণে সে যদি ছবিটা আঁকতে না পারে, তাহলে তার ভেতরটা কেমন করতে পারে। আমার মনে হয় সেটার সাথে বোধহয় আমরা তুলনা করতে পারি যে সাকিবের এখন মানসিক অবস্থা কী হতে পারে। না, তেমন আলোচনা হয়নি, বাট এটা দৃষ্টিগোচর হয়েছে অবশ্যই, এবং এগুলো দেশের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করে। কিন্তু আমাদের দেশের যারা ক্রিকেট ফ্যান তারা কতটা একদিক থেকে ফ্যানাটিকও বটে, আবার আরেক দিক থেকে ক্রিকেট বোঝে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে, ক্রিকেটকে সাপোর্ট করে অ্যাজ এ হোল। এবং সেখানে বোধহয় আমাদের সম্পর্কে একটা ভুল ধারণা জন্মাতে পারে কিন্তু বাইরের মানুষের, যেটার জন্য মোটেই ভালো না। সো ক্রিকেট শুধু একটা খেলা না, এটা দিয়ে পুরো একটা দেশকে রিফ্লেক্ট করে। কিন্তু শুধু খেলোয়াড় যারা খেলে তারা না, যারা খেলা দেখে, যারা খেলা অনুসরণ করে, যারা লিখে, সাংবাদিক বলি বা সব ক্ষেত্রে মানুষই কিন্তু এটাকে প্রজেক্ট করে। তো ওখানে এরকম একটা ঘটনা, আমরা হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে পাশ কাটিয়ে যেতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা। নিশ্চয়ই এসব ব্যাপারের জন্য ভবিষ্যতে না ঘটে এই ব্যাপারটা দেখতে হবে, এবং দায়টা ক্রিকেট বোর্ডেরও আছে এখানে। আমি নিশ্চিত যে ক্রিকেট বোর্ডও এবার কিছু করবে। বাংলাদেশ, আমার মনে হয় না বাংলাদেশ ভারতের পথ অনুসরণ করবে। ওদের হয়তো অন্য পরিকল্পনা আছে। ওখানে বোধহয় ওরা অস্ট্রেলিয়ার সাথে একটা সিরিজের অপেক্ষা আছে, সেখানে হয়তো কিছু খেলোয়াড়দেরকে হয়তো সরিয়ে রাখা হয়েছে, বিশ্রামে রাখা হয়েছে। এবং আমরা জানি ওদের সেকেন্ড স্ট্রিং প্লেয়াররাও যথেষ্ট মানসম্পন্ন। আমাদের ক্ষেত্রে হয়তো সেটা প্রযোজ্য না। আমাদের দলে হয়তো আমরা অনেক নতুন খেলোয়াড়কে অ্যাড করব, যারা এই টেস্ট সিরিজে নেই, যারা টি-20 স্পেশালিস্ট হিসেবে যারা স্বীকৃতি পাচ্ছে আমাদের এখানে। এমন বেশ কিছু খেলোয়াড় যুক্ত হবে টি-20 সিরিজ যখন শুরু হবে। সো আমার মনে হয় আমরা পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে যাব। রিসেন্টলি আমরা একটু করে ভালো খেলা শুরু করেছি। আমাদের শক্তির জায়গাতে কিন্তু এখনও আমাদের বোলিংটা, আমাদের বোলিংয়ের বিপক্ষে একটা সময় যখন হতো যে বিপক্ষ দল এমন একটা স্কোর দাঁড় করাতো যেটা আমাদের জন্য চেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়ে যেত, কিংবা আমরা যদি প্রথমে ব্যাটিং করে একটা রিজনেবল স্কোর করতাম, সেটাকে আটকে রাখার মতো বোলিং শক্তি আমাদের ছিল না। বাট এখন বোধহয় আমাদের পেসারটা একটা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। রিশাদের ইনক্লুশনটা আমাদেরকে আরও বেশি সাহসী করেছে। সো বিপক্ষ দলের ব্যাটিংকে যথেষ্ট চিন্তাভাবনা করে ব্যাটিং করতে হয়। সো ওইটা আমাদের মার্জিনটাকে একটু কমিয়ে এনেছে আমাদের সাথে বিপক্ষ দলের, এমনকি বড় দলের ক্ষেত্রে মার্জিনটা একটু কমিয়ে এনেছে। ব্যাটসম্যানরা রিসেন্টলি কিছু ব্যাটসম্যান ফর্ম দেখিয়েছে। যদি তারা ভালো খেলতে পারে, কি ব্যাটসম্যান যারা আছে যারা যদি পারফর্ম করতে পারে, আমার মনে হয় যে আমরা কম্পিটিটিভ হতে পারবো। হার জিতের ব্যাপারটা বলাটা খুব মুশকিল। ভারত এখনও হয়তো ফেভারিট টিম হিসেবেই থাকবে, কিন্তু ঠিক আগে থেকে বলে দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে কিন্তু এখন, যে ভারতই জিতে যাবে। সাকিব বলে দিয়েছেন যে টি-20তে নিজের বিপক্ষে নিজেকে দেখছেন না, টি-20 লাস্ট টি-20তে খুবই ছিল। সাকিব ছাড়া বাংলাদেশ তো টি-20 সিরিজ থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এইটা আসলে কতটা প্রশংসা? এটা মনে হয় সবচাইতে বেশি ভোগাবে নির্বাচকদের, কারণ এতদিন তারা যেভাবে দল নির্বাচন করতে অভ্যস্ত, তার থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে। সো হয়তো আমরা একটা বলার কম নিয়ে খেলবো, কিংবা একটা ব্যাটার কম নিয়ে খেলবো, এটার সাথে অভ্যস্ত হতে একটু সময় লাগবে, বাট হতে হবে। আমার মনে হয় যে ওই চিন্তাটা আমরা যদি ধরে রাখি, সাকিবকে ছাড়া আমরা কেমন করে আগাবো, এই চিন্তাটা ধরে রাখি, তাহলে এগোনোটা খুব কঠিন হয়ে যাবে মনে হয়। সাকিব যেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে ও আর খেলবে না টি-20, আমার মনে হয় আমাদের সামনেই ভাবতে হবে, পিছনে আর না। হতে পারে যে ও থাকলে ভালো হতো, কিন্তু সেই চিন্তাতে আঁকড়ে ধরে রাখি আমরা, সামনে এগোনোটা মুশকিল হবে। তার জায়গায় যে আসবে আমাদের উচিত হবে তাকেই সাহস জোগানো, সেই যেন সাকিবের অভাবটা পূরণ করতে পারে, বা পুরো দল মিলে যেন সাকিবের অভাবটা পূরণ করতে পারে, সেদিকে আমাদের ফোকাস করা উচিত হবে। স্যার, মিরাজকে একটা সময় মনে করা হতো সাকিবের ধরে সে টি-20তে নেই, সাকিব না থাকার কারণে তার জন্য সুযোগটা বেড়ে গেছে কিনা, কিংবা তাকে নিয়ে আসলে ক্রিকেট বোর্ডের এক্সপেকটেশনটা কি? কে মনে করেছে আমি জানি না। আমি আবারও বলি, এগুলো মানে সাকিবের রিপ্লেসমেন্টটা আমরা যদি এভাবে ধরে নিই, কেউ একদিন একটা 100 মেরেছে, কেউ একদিন একটা 5 উইকেট পেয়েছে, তার পরের দিনে ধরে নিই হ্যাঁ পেয়ে গেছি ইউরেকা, ব্যাপারটা এত সহজ না। হ্যাঁ, একজন জ্যাক ক্যালিস হওয়া, একজন সাকিব আল হাসান হওয়া, একজন আয়ান বোথাম হওয়া এত সহজ ব্যাপার নয়। সো আমরা ধরে নিই যে একজন এরকম করেছে বলেই তা নয়। আমি জানি না সাকিবের জায়গায়, সাকিবের পাশেও দাঁড়াতে পারবে কিনা, বাট আমার মনে হয় এই মুহূর্তে ও একটা অপশন, যাকে নিয়ে আমরা হয়তো ভাবতে পারি কিছুটা হলেও ওই রোলটা প্লে করতে পারবে। আমি যেটা বলছি যে আমরা যদি সাকিবে আটকে থাকি, সাকিবের মতো হলো কি হলো না ওটা নিয়ে বসে থাকি এবং তার সাথে তুলনা করতে থাকি ক্রমাগত, নতুন যে আসবে তার জন্য ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে কিন্তু।
তাকে তার মতো করেই খেলতে দিতে হবে। কিন্তু মিরাজ যদি সাকিবের জায়গায় খেলে ও মিরাজ হয়ে খেলুক, আর কারোর সাথে তুলনা না করাই ভালো, তাহলে বোধ হয় ওর সবচেয়ে ভালো খেলাটা খেলতে পারবে। এবং খেলতে খেলতে কোনোদিন যদি সাকিবের মতো হতে পারে খুব ভালো, কোনোদিন তার চাইতেও ভালো হয়ে যায়, নাথিং বেটার দেন দ্যাট। বাট এখন ওকে মিরাজের মতোই খেলতে দেওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।